আসসালামু আলাইকুম, আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইতালিতে জিহাদি উস্কানির অভিযোগে 2 বাংলাদেশি যুবক আটক। ট্রিপলিতে ভারী গোলাগুলি, বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ। অভিন্ন ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন। কুয়েতে প্রবাসী কর্মী নিয়োগে নতুন নিয়ম। এবং নর্থ মেসিডোনিয়ায় 12,000 বাংলাদেশি কর্মীর সুযোগ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে বিস্তারিত। ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পালেরমোতে জিহাদি উস্কানিমূলক কন্টেন্ট অনলাইনে ছড়ানোর অভিযোগে 2 বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির পুলিশ। আদালতের নির্দেশে তাদের গৃহবন্দী রাখা হয়েছে এবং শরীরে পরানো হয়েছে ইলেকট্রনিক্স জিপিএস ট্র্যাকার। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, আটককৃত 2 যুবকের নাম হিমেল আহমেদ ও মুন্না তফাদার। তবে ইতালির আইন অনুযায়ী আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি। আটকের বিষয়টি নিশ্চিত করেন ইতালির ভাইস প্রেসিডেন্ট ও পরিবহন মন্ত্রী মাত্তেও সালভিনি। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই দেশে কোনো সন্ত্রাসীর জায়গা নেই। যত দ্রুত সম্ভব আদালতের আদেশ অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তদন্তের নেতৃত্ব দেওয়া পালেরমো প্রসিকিউটর অফিসের প্রধান মাউরিজিও দি লুসিয়ার তত্ত্বাবধানে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। ইতালির স্কাই টিজি 24 এর প্রতিবেদনে বলা হয়, হিমেল ও মুন্নার টিকটক অ্যাকাউন্ট থেকে গত মার্চ ও এপ্রিল মাসে ধারাবাহিকভাবে ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধকারী, পশ্চিম বিরোধী ও জিহাদ সম্পৃক্ত ভিডিও প্রকাশ করা হয়। এসব ভিডিওতে গাজা সংকট নিয়ে একপাক্ষিক ও জঙ্গি মতাদর্শ প্রচারের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, অভিযুক্তদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ওসামা বিন লাদেনের ছবি ও প্রচারণামূলক উপাদান পাওয়া গেছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে তারা কিভাবে সন্ত্রাসী হামলা চালানো যায় তা নিয়েও অনুসন্ধান চালিয়েছিল বলে ধারণা করছে তদন্তকারী দল। এ বিষয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলমান রয়েছে এবং প্রয়োজন হলে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে। সাম্প্রতিক অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন দূতাবাস। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্থানীয় সময় সোমবার রাত 9টার দিকে ত্রিপোলির দক্ষিণাঞ্চলে প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের ঘরে অবস্থান করতে এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও সেখানকার প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে ত্রিপোলিতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজ নিজ বাসস্থানে অবস্থান করার অনুরোধ করা যাচ্ছে। আল কিকলি ছিলেন স্ট্যাবিলিটি সাপোর্ট অথরিটি নামের একটি শক্তিশালী মিলিশিয়া সংগঠনের প্রধান। সম্প্রতি তার সঙ্গে মিশ্রাতা ভিত্তিক প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর দ্বন্দ্ব চলছিল। তার মৃত্যুর খবরে রাজধানীর একাধিক এলাকায় গোষ্ঠীগত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘাতে এখন পর্যন্ত অন্তত 6 জন আহত হয়েছেন বলে জানায় স্থানীয় সূত্র। আহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। জাতিসংঘের লিবিয়া সহায়তা মিশন এক বিবৃতিতে বলেছে, ত্রিপোলিতে ঘনবসতিপূর্ণ এলাকায় ভারী অস্ত্র নিয়ে সংঘর্ষ চলছে, যা গভীর উদ্বেগজনক। সব পক্ষকে অবিলম্বে লড়াই বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানানো হচ্ছে। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় বহু সশস্ত্র গোষ্ঠী রাজধানী ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত। সাম্প্রতিক এই সহিংসতায় দেশটির রাজনৈতিক অস্থিরতা আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীন অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস মার্চ মাসে চীন সফর করেন এবং রাষ্ট্রপতি সির সঙ্গে অনেক বিষয়ে একমত হন। উভয় পক্ষ রাজনৈতিক আস্থা আরও গভীর করার এবং রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রোববার রাজধানীর একটি হোটেলে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং এর লেখা বই সি চিনপিং দেশ প্রশাসন বাংলা ভাষায় প্রকাশিত হয়।
ঢাকার চীনা দূতাবাস ও চীনা ফরেন ল্যাঙ্গুয়েজ প্রেসের আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইয়াও ওয়েন বলেন, রাষ্ট্রপতি সি জিনপিং এ বইয়ে মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার ধারণা, সেই সঙ্গে আধুনিকীকরণের দিকে চীনের পথ ব্যাখ্যা করেছেন। এই ধারণাগুলো অধ্যাপক ইউনুসের দৃষ্টিভঙ্গির সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত এবং পারস্পরিকভাবে শক্তিশালী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, চীনা প্রেসিডেন্টের বইয়ের বাংলা প্রকাশনা আমাদের জন্য একটি বড় উপহার। বইটি পড়লে সির রাজনৈতিক দর্শন ও চ্যালেঞ্জ জানা যাবে। এটা শুধু একাডেমিক নয়, চীনের ফরেন পলিসিও তুলে ধরা হয়েছে বইটিতে। তিনি জানান, ঢাকায় চীনা সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা ও ঢাকায় চীনা অপেরা প্রদর্শনীর জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, চীনা বাংলাদেশি পাঠক ফোরামের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা যখন সংস্কার নিয়ে আলোচনা করছি, তখন চীনা প্রেসিডেন্টের এই বইটি আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা যখন আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার, প্রতিবেশী দেশে কূটনীতি, দুর্নীতি প্রতিরোধ ইত্যাদি নিয়ে কথা বলছি, এই বইটিতে প্রেসিডেন্ট সি একই কথা বলেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপের প্রেসিডেন্ট দু ঝানুয়ান, বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কুয়েত সম্প্রতি প্রবাসী কর্মীদের নিয়োগে নতুন নিয়ম করেছে, যে নিয়মে প্রবাসীদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। অন্যদিকে এই নিয়মের ফলে কুয়েতি নাগরিকদের জন্য কর্মসংস্থানের আরও সুযোগ বাড়বে। মূলত দেশটির নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন নিয়মে প্রবাসী কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত হবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নতুন নিয়ম অনুযায়ী কিছু নির্দিষ্ট পদের জন্য নিয়োগের আগে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার PAM থেকে প্রাক অনুমোদন নিতে হবে। এই নিয়মটি মূলত সেই পদগুলোর জন্য যেগুলোতে নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন হয়। নতুন নিয়মগুলো হলো, নির্দিষ্ট পদের জন্য প্রাক অনুমোদন বাধ্যতামূলক। কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার নির্দিষ্ট পদের জন্য নিয়োগের আগে প্রাক অনুমোদন গ্রহণের নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপটি মূলত সেসব পদের জন্য প্রযোজ্য যেগুলোর জন্য নিরাপত্তা যাচাই প্রয়োজন। প্রতিরক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ আলী আল সাবাহ কর্তৃক জারি করা একটি মন্ত্রিপরিষদীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত শিরোনাম পরিবর্তনের অনুরোধ যদি তা মূল পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তবে তা গ্রহণযোগ্য নয়। যদিও নিয়মাবলী কঠোর করা হয়েছে, PAM নিশ্চিত করেছে যে চিকিৎসক, প্রকৌশলী এবং মিশর থেকে সরকারি চুক্তির আওতায় কর্মরত কর্মীদের জন্য নিয়োগ অনুমোদন অব্যাহত থাকবে। এই পদক্ষেপগুলো কুয়েতি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত হয়েছে। এছাড়াও প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত পদ পরিবর্তন করার অনুরোধ গ্রহণ করা হবে না যদি না সেটি তাদের মূল পদের সাথে সঙ্গতিপূর্ণ হয়। তবে PAM জানিয়েছে যে চিকিৎসক, প্রকৌশলী এবং মিশর থেকে সরকারি চুক্তির অধীনে আসা কর্মীদের নিয়োগের অনুমোদন আগের মতোই থাকবে। কুয়েত সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনা এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি কুয়েতি নাগরিকদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায় প্রায় 12,000 বাংলাদেশি কর্মীর জন্য শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে। মেসিডোনিয়ার কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে দেশটির রাজধানী স্কোপজে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আগামী 19 মে নর্থ মেসিডোনিয়ায় একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই সভায় নয়াদিল্লি থেকে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত, বাংলাদেশে দেশটির নবনিযুক্ত অনারারি কনসাল জেনারেল এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। প্রাথমিকভাবে বাংলাদেশের কর্মীদের জন্য 12,000টি পদ নির্ধারণ করা হয়েছে। গার্মেন্টস, নির্মাণ ও ফ্যাক্টরি খাতে এই কর্মীরা নিয়োগ পাবেন। ইতোমধ্যে সীমিত পরিসরে ওয়ার্ক পারমিট ও ভিসা প্রদান শুরু হয়েছে। তবে বৃহৎ সংখ্যক কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়াটিকে সুবিন্যস্ত করতে দেশটি আগ্রহী। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI এর বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শতাধিক স্কলারশিপ প্রদানের বিষয়েও আলোচনা চলছে। জানা গেছে, পূর্ব ইউরোপে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের অংশ হিসেবে বেশ কয়েক বছর আগে নর্থ মেসিডোনিয়ার সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশ। সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনার পর নর্থ মেসিডোনিয়া গত বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করে। বর্তমান বিশ্বে AI প্রযুক্তিতে নর্থ মেসিডোনিয়ার খ্যাতি রয়েছে। দেশটির IT খাতে দক্ষ কর্মীর যথেষ্ট চাহিদা রয়েছে, কারণ স্থানীয় অনেকেই উন্নত চাকরির সন্ধানে অন্য দেশে চলে যান।
এছাড়াও ইউরোপিয়ান হাইওয়ে নির্মাণের জন্য নির্মাণ শ্রমিক নিয়োগের বিষয়টিও দেশটির বিবেচনায় রয়েছে। নর্থ মেসিডোনিয়ায় কর্মীদের বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় ভালো এবং এর পাশাপাশি খাবারের জন্য আলাদা ভাতাও প্রদান করা হয়। কর্মপরিবেশও সাধারণত উন্নত মানের হয়ে থাকে। তবে ইউরোপে কর্মরত কূটনীতিকরা মনে করেন পূর্ব ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের ভাবমূর্তি একটি বড় সমস্যা। কাজ করতে আসা বাংলাদেশিদের মানসিকতার পরিবর্তন এবং দেশপ্রেমের পরিচয় দেওয়া জরুরি। রোমানিয়া, বুলগেরিয়া ও নর্থ মেসিডোনিয়ার মতো দেশগুলোকে ট্রানজিট হিসেবে ব্যবহারের প্রবণতা বন্ধ করতে হবে। নিয়োগকর্তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না করে পালিয়ে অন্য দেশে যাওয়ার কারণে নিয়োগকর্তারা বাংলাদেশি কর্মীদের উপর আস্থা রাখতে দ্বিধাবোধ করেন। এক দেশ থেকে অন্য দেশে কর্মের সন্ধানে যাওয়া স্বাভাবিক হলেও চুক্তির মেয়াদ পূর্ণ করা অপরিহার্য। তা না হলে অন্যদের জন্য সুযোগ নষ্ট হয় এবং দেশের সম্ভাবনাময় শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়, যা একটি টেকসই শ্রমবাজার প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করে। আজকের মতো এখানেই শেষ করছি ভিসা প্রফেসরের সংবাদ। নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় জানাচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।